নমস্কার বন্ধুরা, আমি সৈকত কর আপনাদের স্বাগত জানাই ইজি শেয়ার লার্নিং চ্যানেলে। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে আজকে আমরা জানব স্টক মার্কেট কেন আমাদের জীবনে এক অত্যাবশ্যক জায়গা দখল করেছে। শুধুমাত্র ট্রেডিং করে বা ইনভেস্টমেন্ট করার জন্যই স্টক মার্কেট আজ আর সীমাবদ্ধ নেই। আপনার ভবিষ্যৎ, বিশেষ করে রিটায়ার্ড লাইফকে সুনিশ্চিত করার জন্য স্টক মার্কেটের প্রয়োজনীয়তা আজ অত্যাবশ্যক হয়ে দাঁড়িয়েছে। এই ভিডিওর কোনো অংশ আপনাদের মিস না করার জন্য সাজেস্ট করব, কারণ তাতে আপনাদেরই পরোক্ষভাবে ক্ষতি হবে। এই ভিডিওটি পুঙ্খানুপুঙ্খভাবে দেখতে এবং আমাদের বিশ্লেষণকে ভালোভাবে বুঝলে আপনি বুঝতে পারবেন যে আপনার আয়ের সাথে সামঞ্জস্য রেখে স্টক মার্কেটে ইনভেস্ট করা এবং তার থেকে আপনার ভবিষ্যৎকে সুনিশ্চিত করা কিভাবে সম্ভব এবং সেটা কতটা প্রয়োজনীয়। এখন যদি আমরা আজকে এই বোর্ডে দেখি, দেখুন আমি কিছু পয়েন্টস অলরেডি লিখে রেখেছি। প্রথমেই যেটা লক্ষণীয় আমি লিখেছি যে আপনার ইনকাম এটা একদিকে, আর বাকি যত জিনিস আছে তার ভার্সেস করা রয়েছে। মানে আপনার ইনকাম দিয়ে বাকি এতগুলো জিনিসের সাথে আপনাকে লড়াই করতে হবে সারা জীবন ধরে, যাতে আপনি ভবিষ্যৎটাকে সুনিশ্চিত করতে পারেন। আপনার রিটায়ার্ড লাইফ অনেক বেশি কনসলিডেটেড হতে পারে, সুখময় হতে পারে, সচ্ছল হতে পারে, সব থেকে বড় ব্যাপার। এবং খোদার খাস্তায় এই প্রসিডিওর মেনটেন করতে করতে আপনার কিছু আয় থেকে ভবিষ্যৎ সুনিশ্চিত করা থেকে আপনি একটা ওয়েলদি পার্সপেক্টিভও চলে যেতে পারেন, যে আপনি একটা বিশাল সম্পত্তি ক্রিয়েট করে নিলেন। তো আমরা যেহেতু প্রথমেই দেখেছি ইনকাম, মানুষ বিভিন্নভাবে ইনকাম করে, কেউ ব্যবসায়ী, কেউ চাকরি, কারো রোজগার কম, কারো রোজগার বেশি। তার জীবনযাত্রাও সেই অনুযায়ী আপেক্ষিক, যে কম রোজগার করে কম খরচা করে, যে বেশি রোজগার করে বেশি খরচা করে। কিন্তু এন্ড অফ দ্য ডে আপনি যখন রিটায়ারমেন্ট লাইফ লিড করবেন তখন সবাই কর্মহীন, তখন আপনার আয়ের উৎস একমাত্র আপনার সঞ্চয়। সেই সঞ্চয়টা কতটা হলে আপনি গিয়ে আপনার রিটায়ার্ড লাইফটাকেও সচ্ছলভাবে কাটিয়ে যেতে পারবেন সেটা বোঝার চেষ্টা করবো আমরা। এবং সেটা বুঝতে বুঝতে প্যারালালি এটাও বোঝার চেষ্টা করবো যে আমাদের ওয়ার্কিং লাইফটাকে কীভাবে ডিসিপ্লিন ওয়েতে ইনভেস্টমেন্ট করলে এবং কোন খাতে ইনভেস্টমেন্ট করলে আমরা ওরকম সচ্ছল রিটায়ার্ড লাইফ লিড করতে পারি। তো দেখুন আমি যে পয়েন্টগুলো লিখেছি, ইনকাম দিয়ে আমাদের কী কী জিনিসের সাথে লড়াই করতে হবে। প্রথম হলো ইনকাম থেকে আমরা আমাদের বেসিক এক্সপেন্ডিচারগুলো বাদ দিয়ে প্রথম যেটা করি সেভিংস। সেই সেভিংস বিভিন্ন রেকারিং ডিপোজিট হতে পারে, ফিক্সড ডিপোজিট হতে পারে, পেনশন হতে পারে, এলআইসি হতে পারে, অনেক কিছু হতে পারে। তো সেকেন্ড পয়েন্টে আমরা দিয়েছি ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট বলতে এখানে আমি স্টক মার্কেটকেই মূলত বোঝাতে চেয়েছি। কিন্তু আজকালকার দিনে স্টক মার্কেট বলতে যেমন ইয়াং জেনারেশনের মধ্যে শুধুমাত্র একটা ক্রেজ চলছে যে ট্রেডিং ট্রেডিং ট্রেডিং, স্পেশালি অপশন ফিউচার ট্রেডিং, যেখানে সেবি পর্যন্ত বলছে যে 99% লোক এটাতে ফেল করে এবং লস করে আলটিমেটলি স্টক মার্কেট থেকে ডিসকারেজ হয়ে চলে যায়। কিন্তু আমরা এখানে বোঝাবো যে আমরা কোনো ফাটকাবাজি বা ট্রেডিং বা বেটিং এর জন্য এখানে আসিনি। আমরা এখানে এসেছি একটা বড় সঞ্চয় করতে, যেটা দিয়ে আমাদের ভবিষ্যৎ জীবন সুনিশ্চিত হবে এবং হতে পারে যে আমরা ওর থেকে অনেক রিচ পার্সন হয়ে যেতে পারি। 3 নম্বর যেটা আমাদের সব থেকে বড় জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত, সেটা হলো ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি। এই ব্যাপারটা সম্বন্ধে খবরের কাগজের দৌলতে বা আপনাদের শিক্ষাগত যোগ্যতার দৌলতে আপনারা প্রত্যেকেই ওয়াকিবহাল যে মুদ্রাস্ফীতি কীভাবে আমাদের জীবনকে প্রভাবিত করে। আমরা জীবনের প্রতিটি অধ্যায় দেখি যে দ্রব্যমূল্য ক্রমবর্ধমান। আজ যেই জিনিস আপনি 100 টাকা কেজি কিনছেন, আপনি নিশ্চিত থাকতে পারেন, আপনি কনফিডেন্সের সঙ্গে এটাও বলতে পারবেন যে আজ থেকে 5 বছর বাদে সেটা হয়তো 150 টাকা কিলোতে বিক্রি হবে। তো এই যে জিনিসপত্রের দাম বাড়ছে, প্যারালালি আপনার রোজগার বাড়ছে কি বাড়ছে না, যদি রোজগার বাড়ে তো ভালো, তারপরেও আপনি কতটা সেভিংস করতে পারছেন, সেই সব দিক আমরা বিশ্লেষণ করব। তারপরে আমাদের দেখা যাচ্ছে যে সব করার পরও আমরা যেই জেনারেল খাতগুলোতে রয়েছে, যেমন প্রভিডেন্ট ফান্ড, পাবলিক প্রভিডেন্ট ফান্ড, ফিক্সড ডিপোজিট, রেকারিং ডিপোজিট, এইসব খাতে যে আমরা সঞ্চয় করি সেখানে সুদের হার কতটা, সেই সুদের হার আগামী দিনে কমে যাবে না তো? বা বিগত হিস্ট্রিতে আমরা কি দেখেছি, সুদের হার কোন দিকে ধাবন করে, উপর থেকে নিচে নামে নাকি সুদের হার বাড়ে? তো সুদের হার যদি কমে আপনার ইনভেস্টমেন্টটাও তো ততটাই বাড়তে হবে আজ থেকে 30 বছর বাদে, যদি আপনার দৈনন্দিন যোগান দিতে হয় তার জন্য। তো ইন্টারেস্ট রেটটাও একখানা ভয়ানক ব্যাপার যেটা আপনার হাতে নেই। তাই আপনাকে নির্ভর করতে হবে যেটা স্টক মার্কেট রিটার্নের উপর, মানে আপনার রোজগারের সাথে সামঞ্জস্য রেখে ইনভেস্টমেন্ট করে আপনি যদি এমন একটা রিটার্ন পার্সেন্টেজ পান যেটাতে গিয়ে আপনার ওয়েলথ জেনারেট হবে, যেটা দিয়ে আপনি ভবিষ্যৎ সুনিশ্চিত করবেন, সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে দেখা যাচ্ছে স্টক মার্কেট থেকেই পাওয়া সম্ভব। এবং আমি আপনাদের বিশ্লেষণ করে দেখিয়ে দেবো যে গত 20 বছর এবং প্রবাবলি আগামী 20 বছরেও হয়তো এরকমভাবেই স্টক মার্কেট রিটার্ন দিতে থাকবে, যেহেতু ইন্ডিয়া একটা প্রগতিশীল দেশ এবং বিশ্ব ইতিহাস বলছে প্রগতিশীল দেশে যা যা ঘটে ইন্ডিয়াতেও তাই ঘটতে চলেছে। তো সেইগুলোকে আমরা অনুধাবন করে বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করব যে কিভাবে আমাদের কি করতে হবে। তো তার জন্য যেটা প্রথম জনপ্রিয় পদ্ধতি, আপনারা টিভিতে, বন্ধু বান্ধব
সোশ্যাল মিডিয়া সব জায়গায় দেখতে পারেন যে এসআইপি, সেই এসআইপি আপনারা ডিরেক্ট নিজেরাও করতে পারেন বা থ্রু মিউচুয়াল ফান্ডও করতে পারেন। তো এসআইপিটা অলরেডি পপুলার হয়েছে, কিন্তু অনেকেই দেখা যায় এসআইপিটা শুরু করেই শেষ করে দেয়। 2-3 বছর হলো একটা হ্যান্ডসাম রিটার্ন পেয়েছে, তার একটা টাকা দরকার, কিন্তু না, এটাকে আপনাকে ততদূর নিয়ে যেতে হবে যতদূর নিয়ে গেলে আপনার ভবিষ্যৎটা সুনিশ্চিত হয়। আপনি একটা জিনিস ভালো, যেমন সোনা দিয়ে লোকে বাড়ির তালা বানায় না, তো সোনাটাকে গহনার জন্য ইউজ করা হয়, তেমনি স্টক মার্কেট একটা অপরচুনিটি, যেটাকে ছোটোখাটো রিটার্নের আশায় আপনি অপচয় করবেন না। এটাই আমরা বোঝানোর চেষ্টা করব যে এটা গোল্ড, এটা একটা গোল্ডেন অপরচুনিটি এবং এটাই আমাদের ভবিষ্যৎ। আপনারা আজ মানুন কি না মানুন, ভবিষ্যতে আপনাকে এদের দ্বারস্থ হতেই হবে। আমেরিকাতে আজ এক উন্নত দেশ, বিগত 30-40 বছর ধরে যখন তারাও উন্নয়নশীল ছিল, তখন আমেরিকাতেও স্টক মার্কেটে ইনভেস্টির সংখ্যা ছিল অনেক কম, কিন্তু আজকে আমেরিকার টোটাল পপুলেশনের 70% স্টক মার্কেট নির্ভর, কারণ ওখানে সুদের হার 0 থেকে 2%। আর ভারতবর্ষে সেই সংখ্যাটা 8 থেকে 10%-এর কাছাকাছি। এই জাগরণ করে তুলতে হবে জনগণের মধ্যে যে স্টক মার্কেট একটা ফাটকার জায়গা নয়, এটা বেটিং জায়গা নয়, এখানে অনেক শিক্ষা, নলেজ, অভিজ্ঞতার দরকার, তারপরেই এখান থেকে একটা রোজগার করা সম্ভব এবং সেই রোজগারকে ক্রমবর্ধমানভাবে একটা বড় জায়গায় নিয়ে যেতে হবে, যাতে আমরা ভবিষ্যৎকে সুনিশ্চিত করতে পারি। অ্যান্ড লাস্ট পয়েন্ট, আমরা ট্রেডিং দিয়েছি, ক্রস ট্রেডিং। আজকালকার দিনে অনেকেই ট্রেডিং ট্রেডিং করে রোজগারও করছে, আবার অনেকে লসও খাচ্ছে। সেবি রিপোর্ট বলছে যে 99% ট্রেডাররা লস করে। আমরা ট্রেডিং ডিসকারেজও করি না, এনকারেজও করি না, কিন্তু এটুকু ঠিক, ট্রেডিং করে বিশাল ওয়েলথ জেনারেট করা যায় না। এবং ট্রেডিং করতে গেলে যতটা ক্যাপিটাল দরকার, সেই ক্যাপিটাল যাদের কাছে আছে তাদের কাছে ফিউচার অতটা কনসার্ন নয়। আমাদের মেন ভাবনা নিম্ন মধ্যবিত্ত থেকে মধ্যবিত্ত মানুষের জন্য, যারা আজকে সদ্য 20-25 বছর বয়স, পড়াশোনা করে চাকরি পেয়েছে, তাদের সংসারের দায়িত্ব নিতে হয়, তাদের ভবিষ্যৎ গড়ে তুলতে হবে, তাদের ব্যক্তিগত জীবন রয়েছে, সব করার পরও যাতে তাদের ভবিষ্যৎটা সুনিশ্চিত হয়, সেটা দিয়ে তাদেরকে উৎসাহ দেওয়ানো স্টক মার্কেটের ব্যাপারে, এবং তাদেরকে বোঝানো যে কীভাবে কী করা উচিত এবং কেন করা উচিত। সেই বুদ্ধিটা, রিয়ালাইজেশনটা যদি তাদের হয়, তারা হয়তো আস্তে আস্তে শুরু করবে এবং তাদের থেকে এই থিওরিটা বা জ্ঞানটা ক্রমবর্ধমান হবে, এবং একদিন ইন্ডিয়াও যখন উন্নত দেশে পরিণত হবে, মোস্ট প্রবাবলি আমাদেরও জনসংখ্যার 70 না হোক 50 থেকে 60% তখন স্টক মার্কেটে জড়িয়ে যাবে। এবং স্বাভাবিক, ভারতবর্ষ জনসংখ্যার বিচারে পৃথিবীর 7 ভাগের 1 ভাগ নিয়ে রয়েছে, তো এত সংখ্যক লোক যদি আগামী দিনে স্টক মার্কেটে আসে, তখন স্টক মার্কেট থেকে ভালো রিটার্ন আসাটাই স্বাভাবিক, কারণ সেইটাই আমাদের ভবিষ্যতের ভরসা দেবে। আমরা এগোবো। আমরা যখন স্টক মার্কেট শুরু করেছিলাম 20 বছর আগে, তখন ম্যাক্সিমাম 3-4% লোক স্টক মার্কেটে ইনভেস্ট করতো এবং একটা ধারণা ছিল যে স্টক মার্কেট একটা জুয়ার জায়গা। কিন্তু এখানে মানুষকে বোঝাতে হয়েছে যে স্টক মার্কেট জুয়ার জায়গা নয়, এটা একটা ব্যবসার জায়গা। আপনি যেমন আর 5টা ব্যবসায় ভেবে চিনতে করেন, এই ব্যবসাতেও আপনাকে ভেবে চিনতে ইনভেস্ট করতে হবে যে এই কোম্পানিটা, আজকে আমি একটা কোম্পানি খুললাম, তার র মেটেরিয়াল কী, কোথায় বেচবো, কীভাবে মার্কেটিং হবে, ব্যবসাটার উত্থানও থাকবে, কোনো কোনো সময় খারাপ সময়ও আসবে, সেই নিরিখে যেমন আমার রোজগার ডিপেন্ড করে, তেমনি ধরুন আজকে এক্সাম্পল রিলায়েন্স, টাটা, তাদেরও তাই করে। তাদের বড় বড় ম্যানেজমেন্ট ট্রেনিংরা বসে রয়েছে যারা ব্যবসাটাকে পরিচালনা করে। তো ওটা আমার আপনার ব্যবসার ক্ষেত্রে যতটা ভাবা উচিত, তো শেয়ারে বিনিয়োগ করার সময়ও আমাকে সেইভাবে ভাবনাটা করতে হবে যে আমি যে ব্যবসাটা লাগাচ্ছি, শেয়ার মানে তার অংশীদারিত্ব, সেই অংশীদারিত্বটা যখন আমি নিচ্ছি, তার মানে আমিও ব্যবসার এইটুকুনি পার্সেন্টেজ হলেও না। তো সেই ব্যবসাটা কতটা ভবিষ্যৎ আছে, কিভাবে ব্যবসাটা চলছে, সেটা আমার কতটা লাভজনক হবে, এই ব্যবসাটা সুদূর প্রসারী ব্যবসা কিনা, সেই সব ভেবেই তো এত কিছু নলেজ প্লাস ব্যালেন্স শিট রিডিং, টেকনিক্যাল চার্টস, এত কিছু তো জুয়ায় হয় না। তো সুতরাং আপনাকে বুঝতে হবে যে এটা জুয়ার জায়গা নয়, আর এটা গোল্ডেন অপরচুনিটি, যেটাকে শুধুমাত্র ট্রেডিং করে বা একটা 2 বছর 3 বছরে ডবল হয়ে গেছে ইনভেস্টমেন্ট, সেটার উপর বেস করে আমরা এই গোল্ডেন অপরচুনিটিটাকে অপচয় করব না। আমরা এটা গোল্ডেন অপরচুনিটিটাকে ওয়েলথ ক্রিয়েশনের জন্য ইউটিলাইজ করব। হ্যাঁ, সেটা করার পাশাপাশি আমরা ছোটোখাটো ট্রেডিং, অপশন ট্রেডিং, সেগুলো করতে পারি, সেগুলো নিয়ে কোনো প্রবলেম নেই। সেটা যে পারবে সে কিছু রোজগার করবে, হয়তো কন্টিনিউয়াসলি করবে, যে পারবে না, কিছু লস করার পর অটোমেটিক সে পিছিয়ে আসবে, কারণ দিনের পর দিন সে উৎসাহিত হবে না যে লস খাওয়ার জন্য। কিন্তু একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড ধরে রাখার পর লং টার্মে কেউ যদি ইনভেস্টমেন্ট করে রাখে, সে আলটিমেটলি গেনারই হয়, এবং সেটা আপনি নিজেও
ওয়েবসাইটে হোক, বইপত্র ঘেটে হোক, সোশ্যাল মিডিয়া থেকে জানতে পারবেন এবং আমরাও আপনাদের কিছুটা বোঝাবো, সেটা নিয়ে কোনো মানে সন্দেহের অবকাশ নেই। তো আমরা প্রথমেই যেটা যাবো ইনকাম। আমি ধরে নিচ্ছি একখানা 25 বছর প্লাস মাইনাস ছেলের বয়স লাগে একটা ছেলে বা মেয়ের প্রফেশনাল ওয়ার্ল্ডে এন্ট্রি নিতে একটা হায়ার এডুকেশন, এবং শুরুতে খুব কম করেও যদি ধরি আজকের দিনে স্টার্টিং স্যালারি 30,000-এর কাছাকাছি হতে পারে, আমি ভুল, কিন্তু আমি এই অ্যাজাম্পশন নিয়ে এগোচ্ছি। তো সেটাকেই যদি আমি ধরে নিই যে 30,000, তো আমি যদি এও ধরে নিই যে তাকে সংসারে বেশ কিছুটা দায়িত্ব পালন করতে হয়, তো সেই দায়িত্ব পালন করার পর তার হাতে ধরুন 10 থেকে 15,000 টাকা বাঁচে। সেই 10-15,000 টাকা সাধারণ যারা একটু পুরনো চিন্তাভাবনা এবং কনজারভেটিভ মাইন্ডেড তারা জেনারেলি কী করে, ফিক্সড ডিপোজিট করে, রেকারিং ডিপোজিট করে, 2-4টে এলআইসি নেয়। এলআইসি নিক, লাইফে একটা কভারেজ থাকা উচিত, সেটার জন্য আজকে বেটার অপশন এসে টার্ম ইন্স্যুরেন্স। কিন্তু মেইন যে আপনার ইনভেস্টমেন্টের রিটার্নটা, সেখানে কোনোভাবে দেখে থাকবেন আপনি 5.5 থেকে 6%-এর বেশি আপনি পান না। তো আপনার এই ইনভেস্টমেন্টটা ওখানে চলে যাচ্ছে 5.5-6%। আপনি ভেবে রেখেছেন যে কতদিনে আপনার এই টাকাটা কী দাঁড়াবে? আপনি যদি 30,000 আমি 20,000 খরচা করেন, আমি ধরে নিলাম 10,000 টাকাই আপনি মান্থলি সেভিংস করছেন, আপনার 1,20,000 টাকা। আমি যদি 5 বছরের টেনিয়ার ধরি, 5 বছরে আপনার 1,20,000 ইন্টু 5, 6 লাখ টাকা ইনভেস্টমেন্ট হবে। তাতে আপনাকে খুব বেশি হলে 30-40% রিটার্ন দেবে, সেভিংস, রেকারিং ডিপোজিট এইসব। তো তাতে আপনার ওয়েলথ জেনারেট খুব একটা হবে না। সেকেন্ড আমাদের যেটা ফাইট করতে হয় সেটা হলো, আমরা আজকে 30,000 কামিয়ে 10,000 আমরা ইনভেস্ট করতে পারছি, আমার খরচাটা 20,000, কিন্তু আগামী দিনে যখন ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতির জন্য আমার খরচাটা বাড়বে, আমি একই জিনিস খাবো, একই লাইফস্টাইল মেনটেন করবো, তাতে দেখা যাবে 2-3 বছর বাদে আমার খরচাটা অটোমেটিক 22 থেকে 23 হয়ে গেছে। তো আমার ইনভেস্টমেন্ট অপরচুনিটিটা অটোমেটিক রিডিউস হয়ে 10 থেকে 7 হয়ে গেল। এবার আমাদের এখানে দেখতে হবে যে কার স্যালারি বাড়ছে। আজকে কেউ যদি গভর্নমেন্ট এমপ্লয়ি হয়, তার একটা জেনারেল ইনক্রিমেন্ট ইয়ারলি থাকে, বা কেউ আইটি সেক্টরে কাজ করে, কেউ খুব হাই প্রোফাইল কোম্পানিতে কাজ করে, তো সবাই তো তাই নয়, সবাই ইয়ারলি ইনক্রিমেন্ট পাবে না। আমি তাও যদি ধরে নিই অন অ্যান অ্যাভারেজ, নিজের কর্মদক্ষতা দিয়ে, নিজের শিক্ষাগত যোগ্যতা দিয়ে, প্লাস সরকারি আইটি সেক্টর সব মিলিয়ে যে একটা ক্রমান্বয়ে সবারই একটা ইনক্রিমেন্ট ইয়ারলি হচ্ছে, সেক্ষেত্রে দেখা যায় ম্যাক্সিমাম অন অ্যান অ্যাভারেজ 3% ইনক্রিমেন্ট হয়। 3% ইনক্রিমেন্ট ইয়ারলি মানে আপনার 30,000 টাকাটা হচ্ছে প্রথম বছরে 30,900 টাকা। কিন্তু ভারতবর্ষের মুদ্রাস্ফীতির হার কত? আমার ডেটা আমি মুখে বলছি, আপনি চাইলে খবরের কাগজে ওয়েবসাইটে চেক করে নিতে পারেন। ভারতবর্ষে খুব ভালো হলে মুদ্রাস্ফীতির হার, মানে যদি আমাদের ফেভার হয়, সেটা হলো 4%, এবং খুব খারাপ হলে, মানে আমাদের পক্ষে খারাপ হলে, সেটা হলো 8%, এবং অন অ্যান অ্যাভারেজ যেটা থাকে, যেটা আমরা অ্যাভারেজ করে নিতে পারি, 6%। তার মানে 6% যদি দ্রব্যমূল্য বৃদ্ধি হয়, তাহলে আপনার সংসার খরচাটা যেটা 20,000 ছিল, সেটা 1 বছরে বেড়ে দাঁড়িয়ে হলো 21,200 টাকা। আর যেটা আপনার রোজগার ছিল, সেটা হয়ে গেল 30,900 টাকা। মানে আপনি অলরেডি 300 টাকা শর্টে চলে গেলেন জাস্ট একটি বছরে। মানে যেটা আপনার ইনভেস্টমেন্ট যোগ্য অ্যামাউন্ট আগে ছিল 10,000, সেটা হয়ে গেল 9,700। এবং এগুলো যেহেতু কম্পাউন্ডিং হারে হয়, তো আপনার পরের বছর সেই ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা আরও কমতে থাকবে। তো মানুষের যত ইনভেস্টমেন্ট বাড়ানো উচিত, সেই জায়গায় আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা কমছে। তো আজকে যখন আমি প্রথমে আপনাকে এক্সাম্পল দিলাম যে আপনি 1,20,000 টাকা করে 5 বছরে 6 লক্ষ টাকা সেভিংস করলেন, কিন্তু আলটিমেটলি দেখা যাবে আপনি 6 লক্ষ না, আমি একটু যদি কম করেই ধরি, 5 লক্ষ টাকা ইনভেস্ট করলেন। তো 5 লক্ষ টাকা যদি আপনি 5 বছরে 30%ও রিটার্ন পান, 30-40%, সেটা 7 লাখ হবে। আপনি কত বছরে অ্যামাউন্ট তৈরি করবেন যে অ্যামাউন্ট দিয়ে আপনার চলবে? এবার আপনি ভাবুন, এইখানে সব থেকে বড় বিষয় ব্যাপারটা ইন্টারেস্ট রেট। এটা কখন আসছে? এই ইন্টারেস্ট রেট যেমন আপনার জীবনের শুরুতে আসছে আপনার সেভিংস বাড়ানোর জন্য, এই ইন্টারেস্টটা তখনও আসছে যখন আপনি রিটায়ার্ড লাইফ। আমি কি বললাম? একটা ইনক্রিমেন্টের কথা, আর এখানে বললাম ইনফ্লেশনের কথা। কিন্তু আপনি যখন রিটায়ার্ড হয়ে যাবেন, তখন তো আমার আপনার রোজগারও নেই, এবং রোজগার বাড়ার বা ইনক্রিমেন্ট হওয়ার কোনো চান্স নেই। তো আপনি একটা বাল্ক অ্যামাউন্ট পাবেন,
সেই অ্যামাউন্টটা দিয়েই আপনাকে জীবন চালাতে হবে সুদের উপর ভিত্তি করে। সেই ইন্টারেস্ট রেটটাও যদি আমরা ধরি, যেটা জেনারেলি সবাই করে থাকে, মান্থলি ইনকাম স্কিম, সে পোস্ট অফিসে হোক কি ব্যাংকে হোক, সেটা আজকের দিনে সুদের হার খুব সম্ভবত 6.75%। এবার আপনি ভেবে দেখুন এই তার আগে একটা জিনিস বলে নিই, 6.75%টা ক্রমশ হ্রাস পায়। আজ থেকে 20 বছর আগে 2000 সালে আমার বাবা যখন রিটায়ার করেন, তখন এই ইন্টারেস্ট রেটের হার ছিল 12% MIS এর। মানে আপনি 5 লক্ষ টাকা রাখলে বছরে 60,000 টাকা ইন্টারেস্ট পেতেন, এবং সেই 60,000 টাকাকে যদি আপনি 12 দিয়ে ভাগ করেন, মানে মাসে আপনার 5,000 টাকা ইন্টারেস্ট বাবদ রোজগার হবে। এবং তখনকার দিনে একটা নিম্ন মধ্যবিত্ত পরিবার 5,000 টাকা দিয়েও সংসার চালাতে পারত, কারণ তখনকার দিনে তখন সর্ষের তেল ছিল 60 টাকা কেজি, মুরগির মাংস ছিল 70 টাকা কেজি। কিন্তু এবার আজকের দিনে আপনি ভাবুন ওই 5,000 টাকায় আপনি কি কি করতে পারবেন, যখন মুরগির মাংসের দাম হয়ে গেছে আপনার 250 টাকা কেজি, সর্ষের তেল হয়ে গেছে 150 টাকা লিটার। তো আপনার খরচা বাড়বে, রোজগার কমবে। আজকে ইন্টারেস্ট রেট 6.75-এ দাঁড়িয়ে গেছে, এবং আমি কনফিডেন্সের সাথে বলতে পারি আগামী দিনে ইন্টারেস্ট রেট আরও তলানিতে যাবে। আমি যদি বিগত 10 বছরেরও হিস্ট্রি দেখি, ইন্টারেস্ট রেট ভারতবর্ষে সব থেকে কম ছিল 4%, রিসেন্ট বেড়ে সেটা 6%-এর কাছাকাছি এসছে। তো ইন্টারেস্ট রেটটা কেন ভ্যারি করে এটাও আপনি বুঝে নিন। যখনই মুদ্রাস্ফীতির হার বাড়ে, সেই মুদ্রাস্ফীতির হারকে কমানোর জন্য গভর্নমেন্ট বাধ্য হয় ইন্টারেস্ট রেট বাড়াতে। আবার যখন মুদ্রাস্ফীতি কন্ট্রোলে চলে আসে, তখনই গভর্নমেন্ট ইন্টারেস্ট রেট কমায়, এবং এই ক্রমান্বয় পদ্ধতিতে ওভারঅল ট্রেন্ডে কিন্তু ইন্টারেস্ট নিচের দিকেই যায়। আপনি যদি ইউএস হিস্ট্রি দেখে নেন, 1980 সালে ইউএসএ ইন্টারেস্ট রেট ছিল 20%। আজকে ইউএসএতে ইন্টারেস্ট রেট 20% থেকে নেমে দাঁড়িয়েছে 0%। ভারতবর্ষে যেমন 12% আমি আপনাকে বললাম 2000 সালের আশেপাশে, আজ সেই ইন্টারেস্ট রেট এসে দাঁড়িয়েছে 4%। তো এরকমই আগামী দিনে ভারতবর্ষ যদি উন্নত হতে থাকে, ইন্টারেস্ট রেট কমে চলে আসবে আপনার 0 বা 1%। এবং জাপানে তো শুনেছি ব্যাংকে টাকা রাখতে গেলে আপনাকে ইন্টারেস্ট দিতে হয়। এবার আপনি একটা নর্মাল ক্যালকুলেশন করুন, যেই সংসার খরচাটা আপনার ছিল 20 আজ থেকে 30 বছর ধরলাম আপনি চাকরি করলেন, 30 বছর বাদে কম্পাউন্ডিং হারে ইনফ্লেশন বেড়ে আপনার এই 20,000 টাকাটা কত হাজার টাকা খরচায় গিয়ে দাঁড়াবে। 20,000 টাকাটা আপনি 30 বছরে নর্মাল 6% ধরলেও 180% হয়, কম্পাউন্ডিং হারে ধরলে সেটা নানা করে হলেও 300%-এর কাছাকাছি দাঁড়াবে। তো তখন 20,000 টাকাটা আপনার দাঁড়িয়ে যাবে 60 থেকে 70,000 টাকায়। এবার 60 থেকে 70,000 টাকা যদি আপনার 60 থেকে 70,000 টাকা আপনাকে যদি অ্যাজ এ ইন্টারেস্ট পেতে হয়, আপনার কত টাকা ক্যাপিটাল থাকতে হবে? যখন MIS এর ইন্টারেস্ট রেট আমি খুব বেশি হলেও ধরে নিলাম 4%, এটা একটু ক্যালকুলেট করে দেখুন, আপনার রাতের ঘুম চলে যাবে। 4% ইন্টারেস্ট রেটে 60,000, মানে মাসে 60,000 খরচা হবে, বছরে 7,20,000 টাকা। সেটা যদি 4% ইন্টারেস্টে হয়, তাহলে আপনার ক্যাপিটাল অ্যামাউন্ট হতে হবে কত? একবার ক্যালকুলেশন করুন, না করেও আপনার 1 কোটি টাকার উপর। সিনেমা দেখি তো আমরা ছোটবেলায়, যখন অমিতাভ বচ্চনের সিনেমা দেখতাম, তখন দেখতাম সিনেমায় কি বলা হচ্ছে, অমুক জায়গায় ডাকাতি করো, অমুক জায়গায় খুন করো, কত দিচ্ছে? 10,000 টাকা। শোলেতে যখন জয় ভিরুকে ডাকা হয়েছিল, তখন তাদের কম্পেনসেশন ছিল 20,000 টাকা, 50,000 টাকা ছিল গব্বরের উপর প্রাইস। আর আজকের দিনে সেই টাকা আমরা স্যালারি পাই, খুব কম হলেও। আজকের দিনে এক সিনেমায় যখন দেখায়, একটা মার্ডার দেখায় 2 কোটি, 10 কোটি, 20 কোটি নিচ্ছে। সব থেকে বড় কথা, আপনি লক্ষ্য করেছেন যে টিভিতে যখনই অ্যাড দেখায় আপনার ইন্স্যুরেন্স নেওয়ার ব্যাপারে, টার্ম ইন্স্যুরেন্স হোক, লাইফ কভারেজ হোক, যাই হোক, ইভেন মেডিক্লেম পর্যন্ত, যেটা অত্যাবশ্যক আজকের দিনে ইয়াং জেনারেশন অ্যাকসেপ্ট করে নিয়েছে, সেখানেও কেন 1 কোটি টাকার প্ল্যান দেখায়। তারা প্ল্যানটা 1 কোটি টাকার এই কারণে দেখায় যে আজকালকার দিনে বহু লোক 1 কোটি টাকা নিচে ট্রিটমেন্ট হয়ে যায়, কিন্তু তারা লং টার্ম ভাবে। তারা জানে আজ থেকে এত বছর বাদে এই কাস্টমারকে যখন আমি আমার কাছে টিকিয়ে রাখবো, এই টাকাটা তখন প্রয়োজন হবে মেডিক্লেমের জন্য। তো আজকে যদি সে 5 লাখ টাকার মেডিক্লেম করে বা 5 লাখ টাকার ইন্স্যুরেন্স করে, তার তখন ভাতও গরম হবে না, ডালও সিদ্ধ হবে না।
তো তারা অলরেডি এটা বুঝে গেছে, আপনার বোঝার দেরি আছে। আপনি ভাবছেন যে 1 কোটি টাকার ইন্স্যুরেন্স নেবো, 1 কোটি টাকা যদি আপনার ব্যাংকে থাকে আপনি 4% সুদ পেলে পাবেন 40,000 টাকা। 12 মাসে ভাগ করুন, 3500 টাকারও কম, সংসার চলবে না। সরি, 4 লাখ টাকা, 35,000-এর কম আপনার সংসার চলবে না। প্লাস বার্ধক্যজনিত কারণে আপনার মেডিকেল এক্সপেন্সেস ইনক্লুড হবে, যেটা এই বয়সে আপনার নেই। তো এই জিনিসটাকে বিট করার ওয়ান অ্যান্ড অনলি উপায় সেটা হলো স্টক মার্কেট। কেন? প্রথম কারণ, আপনি এখানে ইন্টারেস্ট রেট আর ইনফ্লেশন আর ইনক্রিমেন্ট তিনটেকে যদি কোরিলেট করি, প্রথমত আমার ইনক্রিমেন্ট হচ্ছে 3%, ইনফ্লেশন হচ্ছে 6%, মানে আমার প্রপার ইনক্রিমেন্ট -3%। আর যদি আমি তার সাথে ইন্টারেস্ট রেট অ্যাপ্লাই করি আজকের দিনে 6%, তাহলে -3 + 6, আমার টোটাল ইন্টারেস্ট আর্নিং ইনকাম কত আজকে ডেটে? 3%। আপনার ক্যাপিটাল অফ ইনভেস্টমেন্ট 10,000 টাকা মান্থলি, 3% আরে আপনি কি ওই ক্যাপিটাল জেনারেট করতে পারবেন? যদি পারেন ওয়েলকাম, কোনো অসুবিধা নেই, আপনি নিজের কথা হাঁটুন। কিন্তু যদি মনে হয় যে না পারেন, যে মানুষটা যেটা বলছে একবার ভেবে দেখুন যে কতটা সত্যি। কোথাও ভাবতে হবে না, স্টক মার্কেটও শিখতে হবে না, আমার কাছেও আসতে হবে না, নিজে ক্যালকুলেটর নিয়ে এই সিম্পল হিসাবগুলো খাতায় কলম করে কাগজে লিখুন, আপনার রাতের ঘুম চলে যাবে, আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। কিন্তু সেই রাতের ঘুম যাতে অব্যাহত থাকে, অন্তত যাতে আপনার রিটায়ার্ড লাইফে আপনি শান্তিতে ঘুমাতে পারেন, তার জন্যই এই চেষ্টাটা করা। তো স্টক মার্কেটে অন অ্যান অ্যাভারেজ কোনো বছর যখন মার্কেট কন্টিনিউয়াস র্যালি করে, তখন দেখা যায় 30%, 40% এক বছরে রিটার্ন হয়ে যায়। হ্যাঁ, স্টক মার্কেটে কিছু কিছু সময় খারাপ যায়, যখন স্টক মার্কেট -30%, 40%ও হয়। যার জন্য স্টক মার্কেটে আপনি থ্রু মিউচুয়াল ফান্ড যান কি ডিরেক্ট করুন, আপনার দেখবেন অন অ্যান অ্যাভারেজ 15% কম্পাউন্ড অ্যানুয়াল রিটার্ন হয়, যদি আপনার ইনভেস্টমেন্টটা লং টার্ম হয়। সেই 15% ইন্টারেস্ট পাওয়া মানে এখানে আপনার 3% ইনক্রিমেন্ট, 6% ইনফ্লেশন, মানে -3%। আর এবার যদি আপনি স্টক মার্কেটে লং টার্মে পার ইয়ার 15% অ্যাভারেজে, আমি বারবার বলছি আপনাকে লং টার্ম রাখতে হবে, আপনি যখন তারপরে অ্যাভারেজিং করবেন দেখবেন 15%-এর আশেপাশেই আছে। কোনো বছর 50% হলো, আপনি যদি তারপরের বছরও 50% এক্সপেক্ট করেন সেটা অন্যায়, সেটা কোনোদিনই সম্ভব নয়, উতাল চড়াও আছে। সেই অনুযায়ী আপনাকে ধরুন 5 বছরে কোনো বছর 50% হলো, কোনো বছর 20% ডাউন হলো, কোনো বছর 30% হলো, আবার কোনো বছর 40%, কিন্তু একটা সার্টেন টাইম বাদে আপনি দেখবেন অ্যাভারেজ 15% পার অ্যানাম হিসাবে আপনার একটা প্রফিট এসছে। তো তখন যখন আপনি হিসাব করবেন 15% থেকে -3% দিয়ে আপনার হাতে দাঁড়াচ্ছে 12%। তার মানে আপনার ইনভেস্টমেন্টের 5 লাখ টাকাটা 12% সুদে 60,000 টাকা এক বছরে হবে, 5 বছরে সেটা 8 লাখ টাকা হবে। এইভাবে আপনি ক্রমান্বয়ে যখন করতে যাবেন কম্পাউন্ডিং ইন্টারেস্টে, আমি এটা মোস্ট মিনিমাম এক্সপেক্টেড রিটার্ন বলছি, যখন করতে থাকবেন আপনার একটা হিউজ ওয়েলথ জেনারেট হবে, যেই ওয়েলথটা আপনার রিটায়ারমেন্ট লাইফটাকে সচ্ছল করবে। আপনি বড়লোক কোটিপতি হয়ে যাবেন এই কথা আমি বলছি না, কোটিপতি আজকালকার দিনে, আমরা সিনেমায় শুনলাম লাখপতি, এখনকার দিনে সবাই লাখপতি। এখন বিলিয়নিয়ার কাউন্টিং চলছে ইন্ডিয়াতে, যে কটা বিলিয়নিয়ার বাড়লো। একসময় আমরা সিনেমায় চলতাম যে লালা কারণের মতো 1 লাখ টাকা সে ধার দিচ্ছে, এই করছে, এখন সব কোটিতে কথা। 1 লাখ টাকা তো যখন তখন আপনার মোবাইলের সুইচ টিপে আপনার ব্যাংকে সুদ পাঠিয়ে দেবে ব্যাংক আর বিভিন্ন ফাইন্যান্স কোম্পানি থেকে। তো এই জায়গাটা আপনাকে বুঝতে হবে। এটা আপনি আজকে ভাবছেন, যত দিন যেতে থাকবে একটা টাইমে গিয়ে দেখবেন আপনার সেভিংস কোনো কাজের না। আপনি একটা এলআইসি, আপনি বলুন তো, আপনি একটা এলআইসি করেছেন যেটা ম্যাচুরিটি অ্যামাউন্ট 3 লাখ টাকা, 20 বছরের টার্ম। আপনি আজকে শুরু করলেন, আজ থেকে 20 বছর বাদে যখন 3 লাখ টাকাটা পাবেন, আপনি সেই 3 লাখ টাকা দিয়ে কী করতে পারবেন? ছেড়ে দিন, আপনি সেভিংস করবেন। আপনি এটা ভেবে দিন, সোনার দাম আজ থেকে, আমার মনে পড়ে লাস্ট মানে আর্লিয়েস্ট আমি যখন সোনা ঘাটাঘাটি করেছিলাম বাড়ির ব্যাপারে 2008-9 সাল, তখন 8,000 টাকা ভরি ছিল, এখন 55,000 টাকা, 60,000 টাকা ভরি। তার মানে কোন 7 টাইমস হয়েছে। এবার আপনার ঘরে একটি মেয়ে সন্তান আছে, আমার ঘরে আছে, আজ থেকে 20 বছর বাদে তার যখন বিয়ে দিতে যাবো, কে গ্যারান্টি দেবে যে তখন সোনার মূল্য 1.5 লাখ টাকা ভরির কাছে থাকবে না? তো সোনা তার দাম বাড়িয়ে যাচ্ছে, আপনাকেও তো নিজের রিটায়ার্ড লাইফের দাম বাড়াতে হবে, তার জন্য আপনাকে সেভিংস করতে হবে। আমি বলছি না না খেয়ে দিয়ে সেভিংস করুন, কিন্তু প্রপার ওয়েতে সেভিংস করুন, এমন সেভিংস করুন যেটা থেকে আপনার রিটার্ন আসবে।
যেই রিটার্নটা আপনার ইনফ্লেশনটাকে বিট করবে। কারণ এটা জেনে নিন, রিটায়ারমেন্টের পর হিউজ অ্যামাউন্ট না হলে তখন ইন্টারেস্ট রেট কম থাকবে। যেই অ্যামাউন্টটা আপনার আজকে মনে হয় যে এত টাকা পেলে আমি চাকরি বাকরি ছেড়ে বাড়িতে বসে থাকবো, তখন ওই টাকাটা মনে হবে এই টাকাটুকু থাকলেও আমি ব্যাংক থেকে যা সুদ পেতাম তাতে আমার হাজব্যান্ড ওয়াইফের ডাল ভাত ওষুধ খরচা উঠে যেত। তো সেই জায়গাটায় বোঝানোর আমরা চেষ্টা করেছি। তো এইখানে স্টক মার্কেট ইনভেস্টমেন্টের মেনলি দুটো উপায় আছে। একটা হলো ডিরেক্ট ইনভেস্টমেন্ট, দ্বিতীয় হলো এসআইপি। এসআইপিটা মানে হলো সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্রসিডিউর। সেটা আপনি নিজেও করতে পারেন যদি আপনার স্টক মার্কেটের জ্ঞান থাকে, আর যদি আপনার না থাকে আপনি মিউচুয়াল ফান্ডের থ্রুতেও করতে পারেন। সেক্ষেত্রে কী হবে, মিউচুয়াল ফান্ড যদি ভুল ডিসিশন নেয় আপনাকে সাফার করতে হবে, মিউচুয়াল ফান্ড ঠিক ডিসিশন নিলে আপনার লাভ হবে। প্লাস মিউচুয়াল ফান্ড আপনার থেকে একটা বাল্ক অ্যামাউন্ট চার্জ করবে। হোয়ারাস আপনি যদি নিজে করেন শিখে জেনে বুঝে, বিনা শিখে জেনে বুঝে আপনি যেখানে শেয়ারে টাকা লাগাবেন আপনি লসে যেতে পারেন। তার দায়বদ্ধতা না আমি নেবো, না আমার চ্যানেল নেবে, না স্বয়ং ভগবান নেবে। শিখে জেনে পড়ে যদি আপনি নিজেও ইনভেস্টমেন্ট করেন, বিবেচনা করে যে আমার কোথায় ইনভেস্ট করা উচিত, কোম্পানির কী পোটেনশিয়াল আছে, কোম্পানি আগামী দিনে কতটা গ্রো করবে, কতটা প্রফিট করবে, কত দূর যেতে পারে, তখন আপনি নিজেও করতে পারেন। তার বিনিময়ে কি যা প্রফিট হবে আপনার হবে, যখন খুশি বেচতে পারবেন, শাফলিং করতে পারবেন, আপনাকে কাউকে কোনো চার্জ দিতে হবে না, এইটুকুই। আর আরেকটা হয় বাল্ক অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট। সেটা দেখুন যার ক্যাপাসিটি আছে বাল্ক অ্যামাউন্ট ইনভেস্ট করার অ্যাট এ সিঙ্গেল টাইম, সে করতেই পারে। তাকেও আমি সাজেস্ট করবো শিখে পড়ে বুঝে, যেমন টেকনিক্যাল শিখতে হয়, ফান্ডামেন্টাল শিখতে হয়, কখন মার্কেটে ঝুঁকিপূর্ণ জায়গা আসছে, কখন মার্কেটে গোল্ডেন অপরচুনিটি বড় টাকা লাগানো, কোন খাতে মানে কোন সেক্টরে টাকা লাগাতে হবে, কীভাবে আমার রিস্ক ম্যানেজমেন্ট করতে হবে, কখন কোন শেয়ার বাড়ে কীভাবে শাফলিং করতে হবে, সে সব কিছু শেখার পর না শিখে গেলে, শুনুন অনেকেই আছে যারা ইউটিউব দেখে বা নিজের মাথা খাটিয়ে ট্রেডিং বা ইনভেস্টমেন্ট করতে যায়। আমি এটুকু বলবো নিজের অভিজ্ঞতা থেকে, এটা কোনো ধৈর্যবাণী না, আমি অভিজ্ঞতা শেয়ার করে বলছি। আপনি টিউশন ফিস বা গুরু দক্ষিণা বাঁচিয়ে স্টক মার্কেটে আসবেন, মার্কেট আপনাকে শেখাবে, সময়ও বেশি নেবে এবং গুরু দক্ষিণার চার্জটা 10 গুণ আপনার থেকে মার্কেট আদায় করবে। মার্কেট বিনা আদায় করে আপনাকে দেবে না। আপনি আজকে অনেকে টিপস ফলো করতে পারেন, তাতে আপনার ওয়েলথ জেনারেট হবে না। 10টা টিপস সে দেবে, আমি টিপস দিতে এখানে আসিনি। টিপস দিয়ে আমি আজকে দেবো টিপস, আপনি লাগাবেন, লাভ হবে, পরের দিন আরও বেশি লাগিয়ে দেবেন, লসও হয়ে যেতে পারে। নিজে শিখুন, বুঝুন কীভাবে ব্যালেন্স শিট করতে হয়, কীভাবে কোম্পানি ফাইন্ড আউট করবো, কোন কোম্পানি বাড়তে হয়। তার জন্য আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন। সেই নাম্বারে যোগাযোগ করলে আমার লোক বা আমি নিজে কন্ট্যাক্ট করে দেবো আপনাকে, যেখানে আমরা স্টক মার্কেটের বেসিক টু অ্যাডভান্স সব কিছু শেখাই অ্যাজ পার ইউর রিকোয়ারমেন্ট। আর শুধু নিজে করতে গেলে যেমন শেখার প্রয়োজন, আপনাকে ট্রেডিং অনেকে করে, যে আজকে বন্ধু বান্ধবরা করছে, সোশ্যাল মিডিয়া দেখে, ইউটিউব ভিডিও দেখে অনেকে ইন্সপায়ার ফিল করে, ট্রেডিং করবো, অ্যালগোরিদম ট্রেডিং করবো, এই করবো। এটুকু বলতে পারি যে আপনি প্রথমে সাময়িক লাভ করলেও এন্ড অফ দ্য ডে আপনি লসেই থাকবেন। আর যারা লাভবান হয় তারা সত্যিই প্রচুর পড়াশোনা করে, প্রচুর সফটওয়্যার ইউজ করে, প্রচুর ক্যাপিটাল ইনভেস্ট করে। তারা 8-5টা বোকা মানুষের মতো হিউজ লাভের আশা করে ট্রেডিং করে না। তারা এমন জায়গায় শিখে পড়ে ইনভেস্ট করে টাকাটা, যে সাময়িক বাড়লো, সে কনফিডেন্সিয়াল বাড়াটা সম্বন্ধে, কিন্তু সে ইনভেস্টমেন্টে এত ভালো যে সেই প্রফিটটাতে তার দৈনিক আয়টা সম্পূর্ণ হচ্ছে। কিন্তু প্রচুর আজকালকার দিনে ইয়াং জেনারেশন আমি দেখি আমার পাড়ায় বাড়িতে ভাই বোনেরা রয়েছে যারা স্টক মার্কেট এখনও শেখা নিয়ে লেখাপড়া করেনি, তারা অল্প পুঁজি নিয়ে নামবে। তাদের ধারণা যে 20,000 টাকা দিয়ে আমি একটা নিফটি কিনলাম, রাতারাতি 10% প্রফিট হবে, সেই প্রফিটটা দিয়ে হয়তো বাই চান্স প্রথম দিন তার হয়েও গেল কপাল দিনে, কিন্তু তারপরের দিন যেমন 10% লাভ হয়েছে, পরপরে 3 দিন লস খেয়ে সে আলটিমেটলি লুজারই থেকে যাবে। কিন্তু ইনভেস্টমেন্টে এটুকু আপনাকে গ্যারান্টি দিতে পারি, যদি সঠিক প্রশিক্ষণ নিয়ে, উপযুক্ত সময় দিয়ে, উপযুক্ত জায়গায় নিবেশ করেন, ইন এ লং টার্ম, আজকে আপনার শেয়ারের দাম নাই বাড়তে পারে, কিন্তু আগামী দিনে বাড়বে। এবং সেটা নিয়ে একটা পোর্টফোলিও তৈরি করুন। সেই পোর্টফোলিওটাকে লং টার্ম, যেমন বাড়িতে বাগান নিজেরা আমরা মালির মতো পচা পাতা ছেটে, মাটি খুঁড়ে, সার দিয়ে, জল দিয়ে, রোদ বৃষ্টি দিয়ে সব কিছুভাবে নিজের বাগানটাকে সুন্দরভাবে গুছিয়ে তুলি, সেই বাগান পরবর্তীকালে ফল ফুল দেয়। তেমনি আপনার পোর্টফোলিওটাকেও ভাবতে হবে এটা আমার পোর্টফোলিও না, এটা আমার ভবিষ্যৎ, এটা আমার রিটায়ার্ড লাইফ। এটাকে আমি যত সুন্দরভাবে পরিচর্যা করবো তত আমার রিটায়ার্ড লাইফটা সুন্দর হবে। আর যতটা অবহেলা, তাড়াহুড়ো, তাচ্ছিল্য করবো, কেয়ারলেসলি জিনিসটাকে ট্যাকেল করবো, ততটাই
কেয়ারলেস, তাচ্ছিল্যপূর্ণ, অসচ্ছল ভবিষ্যৎ জীবন আমাদের কাটাতে হবে। আমি সেটাই বারবার বলছি যে আজকের দিনে যে অ্যামাউন্টটা আপনাদের মনে হয় বড়, আমি রিটায়ারমেন্টে এত টাকা পাবো, তখন যখন ওই লাইফটা আসবে তখন দেখবেন ওই টাকাটাই সামান্য টাকায় পরিণত হয়েছে। এবং শুধু তাই নয়, তখন আপনি চাইলেও না কর্মোদ্যম নিয়ে রোজগার করতে পারবেন, না স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট। অনেকে আজকে আসছে লেট এজে, কিন্তু লেট এজে রিস্ক নেওয়ার ক্যাপাসিটি কমে যায়। এবার আপনি বলবেন স্টক মার্কেটে যে আপনার কথায় এত রিস্ক আমি নেব, যদি ফেসে যায়। দেখুন আজকের দিনে সব থেকে বেশি যে মেন পয়েন্টগুলো আমি বললাম, এই 3% ইয়ারলি ইনক্রিমেন্ট গভর্নমেন্ট সেক্টরে পায়, সরকারি রাজ্য সরকারি। মুদ্রাস্ফীতি তার ক্ষেত্রেও যতটা প্রযোজ্য, আমার ক্ষেত্রেও ততটাই প্রযোজ্য। ব্যাংকিং ইন্টারেস্ট, ফিউচার ইন্টারেস্ট তার ক্ষেত্রেও যতটা, তা আমাদের। কিন্তু তারপরও সরকারি লোকেরা যথেষ্ট সচ্ছল জীবনযাপন করে। কারণ কি জানেন? কারণ তাদের টাকাটা পেনশন ফান্ডে খাটে এবং তারা রিটায়ারমেন্টের পর পেনশন পায়। এবং আমি আপনাকে উদাহরণস্বরূপ বলতে পারি, আমার নিজের রিলেটিভসরা যারা গভর্নমেন্ট সেক্টরে ছিলেন, তারা রিটায়ারমেন্ট টাইমে সেই মায়না পাননি আজকে যত টাকার পেনশন পান, এবং দ্যাট ইজ ডিউ টু স্টক মার্কেট। আপনারা জেনে নিন, পেনশন ফান্ডের একটা সার্টেন এজ অবধি, 40-45 এজ অবধি তিনটে ওদের ক্যাটাগরি থাকে: অ্যাগ্রেসিভ, কনজারভেটিভ অ্যান্ড মিডিয়েটর। অ্যাগ্রেসিভ মানে আপনার বয়স অনুযায়ী আপনার টাকাটা লাগানো হবে পেনশনে, যেখানে অ্যাগ্রেসিভ ফরম্যাটে কি আসবে, 50 থেকে 60% থাকবে ইকুইটিজ। ইকুইটিজ মানে কি? স্টক মার্কেট। 20% থাকবে গভর্নমেন্ট বন্ড, কর্পোরেট বন্ড, আর 10-15% থাকবে কর্পোরেট বন্ড। যখনই আপনি মিডিল এজে যাবেন তখন গিয়ে দেখবেন আপনার ইকুইটি ইনভেস্টমেন্টটা কমিয়ে করে দেওয়া হয়েছে 40%। আর যখন আরও লেট এজে যাবেন তখন আপনার ইনভেস্টমেন্টটা কমিয়ে নিয়ে চলে আসা যাবে কনজারভেটিভ মোডে, যেখানে 25 থেকে 30% আপনার স্টকে ইনভেস্ট হবে। তো এরা একটা প্রিকশন মেনটেন করে। কিন্তু আমরা চাইলে, আমার যদি সেই ক্ষমতা থাকে, সেই মেন্টাল স্ট্রেংথ থাকে, বুকে জল থাকে, আমি বুড়ো বয়সেও গিয়ে অ্যাগ্রেসিভলি খেলতে পারি। কিন্তু তার আগে আমার সেই লেভেলে এক্সপিরিয়েন্স, কনফিডেন্স, নলেজ থাকতে হবে। তো আজকে পুরো সেন্ট্রাল গভর্নমেন্ট তার এমপ্লয়িদের যেটা ভবিষ্যৎ সুরক্ষার দায়িত্ব নিয়েছে, এই টাকাটা 50% তারা ইনভেস্ট করছে, কিছুটা আবার অ্যাজ এ এমপ্লয়ার গভর্নমেন্টও ইনভেস্ট করছে। সেই টাকাটা যদি 60% হিসাবেও স্টক মার্কেটে খাটাতে পারে, তাহলে আপনি কেন আপনার সেভিংসটা বাড়াবেন না? আপনাকে যে বললাম যে আপনার রোজগারের 10,000 টাকা মানে 30,000 10,000 মানে 33%, 1/3 আপনি ইনভেস্ট করুন ইনভেস্টমেন্টে। ছেড়ে দিন, 10,000 করতে হবে না, আপনি গভর্নমেন্ট ফর্মুলাই ফলো করুন। আপনার পোর্টফোলিও ইনভেস্টমেন্ট অ্যামাউন্টের 60% মানে 6,000 টাকা আপনি স্টক মার্কেটে লাগিয়ে সেভিং করতে থাকুন। কিন্তু আপনাকে ভাবতে হবে যে এটা লং টার্ম, এটা আপনি প্রফিট বুক, হ্যাঁ কারোর এমার্জেন্সি আসতেই পারে, সে বুক করতে পারে, সেইখানে আমার মাথা ঘামানো। কিন্তু যত আপনি দিন রাখবেন, আপনার ক্যাপিটাল যত গ্রো করবে, একটা জিনিস, একটা কমন এক্সাম্পল দিচ্ছি, আপনি ধরুন 1 বছর ধরে টাকা জমালেন, আপনার পোর্টফোলিও ভ্যালু কত? 1 লাখ টাকা ধরুন। সেটা যদি 10% বাড়ে সাডেনলি, আপনার অ্যামাউন্ট কত বাড়বে? 1,10,000 টাকা হবে, 10,000 টাকা। আপনার কাছে এটা গুরুত্বপূর্ণ না। কিন্তু ধরুন আজকে 20 বছর ধরে সেই পোর্টফোলিওটা নারিশ করে আপনার পোর্টফোলিও অ্যামাউন্টটা দাঁড়িয়েছে 60 লাখ টাকা বা 70 লাখ টাকা। সেটা যখন একদিনে বা একটা সার্টেন টাইমে 10% বাড়বে, তখন আপনার ওই বাড়ার অ্যামাউন্টটা হলো 6 লাখ টাকা, যেটা আপনার স্বপ্নেরও অতীত। এক এক দিনে আপনার পেনশন ফান্ডেও তাই হয়। যার জন্য এই দিয়ে লেট এজে পেনশন অ্যামাউন্টে হিউজলি বাড়ে এবং প্রচুর লোক আছে। ইনফ্যাক্ট আমি বলবো খুচরা দেখা যাবে অধিকাংশ লোকে রিটায়ারমেন্ট টাইমে স্যালারির 2-2.5 গুণ তারা পেনশন পাচ্ছে, জাস্ট যারা 2000 সালের একটু পর থেকে রিটায়ার করছে। কারণ ইন্ডিয়াতে বুল মার্কেট প্রপার, যেহেতু গভর্নমেন্ট মেজারের উপর ডিপেন্ড করে বুল মার্কেট, সেটা 2003 থেকেই স্টার্ট হয়েছে কন্টিনিউয়াসলি। 2003-এ সেন্সেক্স ছিল 2900, আজকে সেন্সেক্স 72,000-এ। আপনি বলুন আমি স্টক ছেড়ে দিই, সেন্সেক্স কত পার্সেন্ট কম্পাউন্ড হয়েছে, এবার আপনারা সেটাই হিসাব করে দেখুন। সেই রিটার্ন, সেই পার্সেন্টেজটাও আপনার এই পার্সেন্টেজ ইন্টারেস্টে ব্রেক করবে, যেখানে আপনি নিশ্চিত যে আপনার ইন্টারেস্ট রেট কমবেই, ইনফ্লেশন এইখানেই থাকবে বা বাড়বে। সেইখানে আপনি এই ঝুঁকি কীভাবে নিতে পারেন? আপনার ভবিষ্যৎ প্রজন্ম আপনার প্রশ্ন করবে না তো যে আপনারা কেন সময় থাকতে এটা করেননি? আমার বাবাদের টাইমে তারা ভাবতো স্টক মার্কেট জুয়া। আমি যখন শুরু করেছিলাম আমার বাবা প্রশ্ন করেছিলেন, তাকে আমায় বোঝাতে হয়েছে, দেখাতে হয়েছে
নিজের সাফল্য পেয়ে তার কাছে প্রমাণ করতে হয়েছে। একটা সময় এসছে সে নিজে এসে আমাকে ক্যাপিটাল দিয়ে হেল্প করতে চেয়েছে। যে নাও আই এম কনভিন্সড যে এটা জুয়া না, এতে অনেক শিক্ষা, নলেজ, পরিশ্রম, ধৈর্য সব লাগে, এবং আমি তোমাকে এটা ব্যবসা করার জন্য যেমন হেল্প করতে পারতাম অন্য যে কোনো ব্যবসা, সেরকমই একটা হেল্প করতে চাই। তো আমার সেরকম প্রয়োজন হয়নি, সেটা আলাদা কথা। এবার আজকের দিনে অনেক ইয়াং জেনারেশন আমরা দেখছি আগের তুলনায় বেশি স্টক মার্কেট নিয়ে ওয়াকিবহাল হয়েছে, কিন্তু তাদের মধ্যেও একটা ভ্রান্ত মিথ চলছে ট্রেডিংয়ের ব্যাপারে। সেই মিথটা আস্তে আস্তে কেটে গেলে হয়তো তারা একটু সিনসিয়ার হবে, ট্রেডিং করুক, সেটা অ্যাজ এ মানে পার্ট টাইম যে একটা ভালো অপরচুনিটি করলাম, লাভ হলো না, কিন্তু ওটাকে হ্যাবিটে বানানো হবে না, তাহলে আপনি জীবনেও গ্রো করতে পারবেন না। আর যারা করে সেই লেভেলে এবং প্রফিটও করে তারা অলরেডি গ্রোন, তাদের গ্রো করার প্রয়োজন নেই। আর থার্ডলি, আপনার যখন সন্তান বড় হবে, এই এজে আসবে, আজ থেকে 20-25 বছর আগে, তখন কিন্তু দেখা যাবে হয়তো ভারতবর্ষের 25 থেকে 30% লোকই স্টক মার্কেটে ইনভলভ, এবং সেটা তাদের জেনারেশনেরই অধিকাংশ। তারা যদি আপনাকে প্রশ্ন করে যে কেন আপনি নিজে এই পদ্ধতিগুলো অবলম্বন করে নিজের ভবিষ্যৎ এবং তার ভবিষ্যৎ সুনিশ্চিত করেননি, উত্তরটা দিতে পারবেন তো? ভেবে দেখুন, সবকটাই ভাবা, খুব বেশি নলেজ দরকার নেই। যেই ডেটাগুলো বললাম, 2-3টে ডেটা নিজে খাতায় কলমে, কাগজ কলমে হিসাব করুন। যদি ইনফ্লেশন না থাকতো, আপনিও ইনক্রিমেন্টের জন্য বসের কাছে 10 বার দরবার করতেন না। যদি ইনফ্লেশনের থেকে বেশি থাকতো, তাহলে আপনিও তো সেভিংস নিয়ে চিন্তা করতেন না। কিন্তু এগুলোই অতীত, জাপান, আমেরিকা, ইউকে সব জায়গায় হয়েছে, এগুলোই আমাদের বর্তমান, এবং তাদের যেগুলো হয়েছে সেগুলোই আমাদের ভবিষ্যৎ। তাই আমাদের স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করাটা শুধুমাত্র একখানা ওয়েলথ জেনারেট বা আমি একটা জমিয়ে 10 লাখ টাকা হলেও একটা ইউরোপ ট্রিপ চলে গেলাম তার জন্য নয়, এটা আপনার ভবিষ্যৎ সুনিশ্চিত করার জন্য। সেটা আপনাকেই ক্যালকুলেশন করতে হবে যে কত টাকা হলে আমি মিনিমাম ইন্টারেস্টও ভবিষ্যৎ চালাতে পারবো, সেটা আপনি আগে হয়ে যান। তারপর আপনি আবার একই পদ্ধতিতে জন্য ইউরোপ ট্রিপ করুন কি না করুন, আমি জাস্ট আপনাদের এগুলো বলছি শুভাকাঙ্ক্ষী হিসাবে, কারণ আমি জীবনে এই জিনিসটা উপলব্ধি করতে পেরেছি এবং চেষ্টা করছি, চালিয়ে যাচ্ছি এটা করার, এবং আমার বন্ধু, আত্মীয় সকল এবং সবাইকে আহ্বান জানাচ্ছি যে তোমরা এটা বোঝো, এতে তো তোমাদের ক্ষতি নেই, হলে একটা বিশাল লাভ হবে। সে যেদিন বুঝবে, আস্তে হয়তো 20-30 বছর বাদে বুঝবে, কিন্তু সে তখন মনে মনে একবার হলো ভাববে যে আজকের দিনে সৈকতকর ইজি শেয়ার লার্নিংয়ে দাঁড়িয়ে এটা বুঝিয়েছিল বলে আজকে আমি এই নিশ্চিত এবং স্বচ্ছ জীবনযাপন করছি, রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারছি, আমার মেয়ে বা ছেলে একটা ভালো এডুকেশন পেয়ে একটা ভালো জায়গায় চাকরি করছে। কিন্তু কোনোটাই হবে না যদি আপনি এই পদ্ধতি না নেন। প্রমাণ হয় ইনফ্লেশন এবং ফলিং ইন্টারেস্ট আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্টকে প্রথমে, তারপর আপনার দৈনিক খরচে হাত চাপাবে, নিতে নিতে আপনাকে তারপর নিজের লাইফস্টাইল চেঞ্জ করা শুরু করতে হবে। রোজগারও বাড়লো, প্যারালালি ওটাও বাড়লো, ইনভেস্টমেন্টও বাড়লো, কিন্তু বারবার বলুন 60 বছরের পর আপনি আর কাজ করতে পারবেন না, আপনার রোজগার থাকবে না, ইনক্রিমেন্ট হবে না, সুদের হার নেমে চলে আসবে 2%-এ, খরচা বেড়ে যাবে বহুগুণ। হয়তো মুরগির মাংসই তখন কিনবেন 800 টাকা কেজি, আজকে তো মাটন খাচ্ছেন 800 টাকায়। এটা ভেবে দেখবেন। যদি আমার ডেটাগুলো ভুল লাগে, কিচ্ছু না, অনেক ইয়াং জেনারেশন দাদা বাজে কথা বলছে, নিজের স্বার্থে বলছে, ঠিক আছে তাই যদি মেনে নিই, হ্যাঁ আমি শিক্ষাতে এসেছি, ওই যে বললাম আমার কাছে শিখো না, স্টক মার্কেটের কাছে শিখতে পারেন আপনারা। স্টক মার্কেট অনেক বেশি সময়ও নেবে, অনেক গুরুদক্ষিণাও নেবে, 10 গুণ শিখিয়ে দেবে, কিন্তু না শেখালে আপনাকে বিদায় নিতে হবে। আপনি সেই পথের প্রতীক হয়ে যাবেন যেই পথে আপনার ভবিষ্যৎ অনিশ্চিত। ডেটাগুলো ভেরিফাই করে নিন, নিজের বাবা, কাকা, জ্যাঠা, তাদেরকে জিজ্ঞেস করুন তাদের এই যে কি স্যালারি স্কেল ছিল, সংসার খরচা কত হতো, আজকে কি দাঁড়িয়েছে। আপনার যেটু যদি 25 লাখ টাকা রিটায়ার করে থাকেন 20 সালে, সেই টাইমে অনেক অ্যামাউন্ট ছিল সেই টাকাটা, কিন্তু আজকে সেই টাকা আপনার ওষুধের খরচার বেশি আর উঠতে পারছে কিনা, সেই টাকা দিয়ে উনি ডাল ভাত ওষুধ খেয়ে ঘুরে বেড়াতে পারছেন কিনা, পুরীতে যেতে পারছেন কিনা, একবার খোঁজ নিয়ে দেখুন। কত রকম আত্মীয় পাবেন, কোনো সার্কেলে পাবেন। তাই জন্য এই প্রসেসগুলোকে বিট করে আপনার ভবিষ্যৎকে সুনিশ্চিত করার জন্য আপনার যে ইনকাম আছে সেই ইনকাম সাধ্যের মধ্যে থেকে, দেখুন আপনার ইনকাম বাড়ার জন্য সব চেষ্টা আপনি করবেন, সেটা নিয়ে আপনাকে কোনোরকম জ্ঞান বা উদ্বুদ্ধ করার ইচ্ছা আমার নেই, কিন্তু কীভাবে প্রপার ওয়েতে সেভিংস করে কীভাবে আপনার ফিউচারকে সিকিউর করবেন, সেটার জন্য স্টক মার্কেট কী আজ প্রথম বোঝালাম, স্টক মার্কেটের নিশ্চয়তা কী, কেন এত অত্যাবশ্যক, কেন এটা ম্যান্ডেটরি, অ্যাটলিস্ট আমার পয়েন্ট অফ ভিউ দিয়ে।
কিভাবে এটাই আমাদের বাঁচাতে পারে ভবিষ্যতের মুদ্রাস্ফীতির হাত থেকে, দ্রব্যমূল্য বৃদ্ধির হাত থেকে। আজকে ধরুন আজকে ইন্ডিয়া যা খরচা, যদি 30 বছর বাদে আজকে দুবাই ইকুয়াল টু আজকে ইন্ডিয়া হয়ে যায়, তখন আপনি ভাবতে পারছেন আজকে দুবাই গিয়ে নিজের যেমন জীবনযাত্রা চালানো আপনি কল্পনাও করতে পারছেন না, তখন 30 বছর বাদে যখন ইন্ডিয়ার খরচাটা দুবাইয়ের আজকের খরচা সমসাময়িক হবে, তখন তো ওটা আপনার কাছে স্বপ্নের মতো থাকবে। তো এটাকে বুঝুন। এইটুকুই বলে শেষ করবো। আর যারা যারা মনে হয় আমার কথা যুক্তিযুক্ত লাগলো, স্টক মার্কেট নিয়ে আমাদের কোর্সেস হয়, বেসিক কোর্স, যেখানে আমরা স্টক মার্কেট কী, সেখানে কী হয়, প্রাইমারি এটা শেখাই, সেকেন্ডলি এটা শেখাই যে স্টক মার্কেটে আপনি কি নিজের রোল পালন করবেন, আপনার ইনকাম কত, কী খরচা আছে, কত টাকা আপনি কোন খাতে ইনভেস্টমেন্ট করতে পারেন, সেইভাবে একখানে নিজের রোল সিলেক্ট করুন যে আমি শর্ট টার্ম ইনভেস্টর হলাম কি লং টার্ম হলাম, কতটা লং টার্ম হতে পারি, আমার কত টাকা ট্যাক্স সেভিং করতে পারি, কীভাবে সব কিছু ভাবতে হবে। ভেবে নিজের রোল সিলেক্ট করার পর এবার আপনি ভাবুন যে আমরা ফান্ডামেন্টাল অ্যানালিসিস, নিফটি অ্যানালিসিস, ব্যালেন্স শিট রিডিং, এইসব সেগুলো স্টেপ বাই স্টেপ অ্যাডভান্স স্টাডিজগুলো রয়েছে, খুব বেশি খরচ নয়, সাধারণ পকেট মানি বা টুকটাক ঘুরতে যাওয়ার খরচাতেও এই খরচা মেটানো যায়, কিন্তু এই সামান্য খরচা আপনাকে বিশাল অ্যাডভান্টেজ দিতে পারে। তাই আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন যদি এরকম কোনো এডুকেশন ওরিয়েন্টেড কোয়ারি থাকে, বা অন্য কোয়ারি বা সন্দেহ থাকলেও কমেন্ট বক্সে লিখতে পারেন। আর শেয়ারে শিক্ষাগত এবং অন্যান্য মার্কেট প্রেডিকশন ওরিয়েন্টেড ভিডিওসও আমাদের চ্যানেলে রেগুলারলি দেওয়া হয়, সেই ভিডিওগুলো দেখবেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড লাইক করবেন। এই বলে আজকের মতো আমি ধন্যবাদ জানাচ্ছি। বেস্ট অফ লাক ফর দ্য ফিউচার।